আসসালামু আলাইকুম। এবার তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা চ্যাপ্টারটার নাম হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়ার আগে ফুলের বিভিন্ন অংশসমূহ সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এর সাব যে পয়েন্ট সেটা হচ্ছে ফুলের গঠনগত অংশসমূহ, মানে ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে, তবে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বুঝতে পারব। ফুলের বিভিন্ন অংশ সমূহ। তো সপুষ্পক উদ্ভিদ আমরা কাকে বলি না, যে সমস্ত উদ্ভিদে ফুল হয় তাদেরকে আমরা বলি সপুষ্পক, আর যে সমস্ত উদ্ভিদে ফুল হয় না তাদের আমরা বলি অপুষ্পক। তো সপুষ্পক উদ্ভিদ মানে যে ফুলে 4টি স্তবক বর্তমান থাকে তাকে আমরা বলি আদর্শ ফুল। আদর্শ ফুলে তাহলে কি কি বর্তমান থাকে? আদর্শ ফুলে মেন যে অংশ সেটা হচ্ছে, এক হচ্ছে বৃতি, দুই হচ্ছে দলমণ্ডল, তিন হচ্ছে পুংস্তবক বা পুংকেশর চক্র বা পুংস্তবক বলতে পারো, চার হচ্ছে স্ত্রী স্তবক। এই 4টি স্তবক নিয়ে একটা আদর্শ ফুল গঠিত হয়। এর মধ্যে বৃতি আর দলমণ্ডল এই যে দুটো অংশ, এই দুটো অংশ উদ্ভিদের জননে কোনোরূপ সাহায্য করে না, মানে জননে সরাসরি অংশ নেয় না। এই জন্য এদেরকে বলা হয় সাহায্যকারী স্তবক। তাহলে বৃতি আর দলমণ্ডলকে বলা হচ্ছে কি? সাহায্যকারী স্তবক। বাকি দুটো স্তবক পড়ে রইল কি কি না, পুংস্তবক আর স্ত্রী স্তবক, যে দুটো খুবই গুরুত্বপূর্ণ স্তবক। এই দুটো স্তবককে একত্রে বলা হয় জনন স্তবক, তাই তো, জনন স্তবক। তাহলে আদর্শ ফুলের বৃতি দলমণ্ডলকে বলা হয় সাহায্যকারী স্তবক, আর পুংস্তবক আর স্ত্রী স্তবককে বলা হয় জনন স্তবক। এবার আমরা এক একটা পাঠ সম্পর্কে জানব। প্রথমে আসছি বৃতি। বৃতি বা এর ইংরাজি নাম হচ্ছে ক্যালিক্স। না, এটি কি না, এটি ফুলের একদম বাইরে পুষ্পাক্ষের সর্বনিম্ন স্থানে যুক্ত সবুজ বর্ণের স্তবক। তাহলে এটা হচ্ছে সবুজ। ফুলের বাইরে একদম নিচের দিকে যে ঘণ্টার ন্যায় অংশটা থাকে তাকে আমরা কি বলি? বৃতি বলি। তাহলে ফুলের, আর তার আগে বলি ফুলের এই স্তবকগুলো বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রী স্তবক যার ওপরে সজ্জিত থাকে তাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ, মানে পুষ্প যে অক্ষের ওপর সজ্জিত আছে তাকে পুষ্পাক্ষ বলে। তো এরপরে বৃতি কোন অংশটা বললাম না, পুষ্পাক্ষের প্রথম যে অংশটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বৃতি। ফুলের একেবারে নিচে অনেক সময় ঘণ্টা আকৃতির মতো দেখতে হয় যে অংশটি আছে, যেটা সবুজ বর্ণের হয় এবং তাকে বলা হচ্ছে বৃতি। এই বৃতিটি, প্রতিটি বৃতি আবার ছোট পাতার মতো অংশ থাকে যাকে বলা হচ্ছে কি? বৃত্তাংশ। কি বলা হচ্ছে? বৃত্তাংশ।
তাহলে বৃতির যে সবুজ বৃতি, সেই সবুজ বৃতি আমরা সাধারণত দেখেছি এরকম ঘন্টার ন্যায় দেখতে হয়, তাই না? এরকম মেনলি এরকম দেখতে হয় বৃতি। সেই বৃতি এটা হচ্ছে, যদি বৃতি হয় তাহলে এক একটা এই যে অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে কি বৃত্তাংশ। ঠিক আছে? তো এই বৃতিটা অনেক ক্ষেত্রে কি হয় না, এই বৃতি নিচের দিকে যে অংশটা থাকে, বৃতির নিচের দিকে আবার দেখবে এই ধরনের কিছু অংশ রয়ে গেছে অনেক সময়। এই ধরনের দেখবে পাতার মতো কিছু অংশ এরকম বৃতি থেকে বেরিয়ে এসছে। এইগুলোকে বলা হচ্ছে কি না উপবৃতি। উপবৃতি। তাহলে উপবৃতি কি না, প্রতিটি বৃতি যে ছোট ছোট অংশ সেটা বৃত্তাংশ, আর অনেক ক্ষেত্রে বৃতির নিচে যে অংশগুলো থাকে পাতার ন্যায় তাকে বলা হচ্ছে উপবৃতি। মেনলি জবা ফুলের ক্ষেত্রে আমরা উপবৃতি দেখেছি। আর এই বৃতি এর কাজ কি না, বৃতির কাজ হচ্ছে যেহেতু এটা সবুজ হওয়ার জন্য উদ্ভিদের যে পার্টই সবুজ সেটা কি করে, সালোক সংশ্লেষে সাহায্য করে, তাই না? সবুজ অংশ হয় ক্লোরোফিল থাকে, তাই সালোক সংশ্লেষে সাহায্য করে। এছাড়াও এর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বৃতি কি করে, কুঁড়ি অবস্থায় ফুলের সমস্ত অংশগুলোকে আবৃত করে রাখে, প্রোটেকশন দেয়। এছাড়াও যখন ফুলটা ফুটে যায় তখন বৃতির ওপরে কিন্তু বাকি স্তবকগুলো অর্থাৎ দলমণ্ডল, স্ত্রীস্তবক, পুংস্তবক ইত্যাদিকে ধারণ করে। এই হচ্ছে বৃতির মেন কাজ। আর এই বৃতির নিচে যে অংশটা আমি এঁকেছি খোলা মতো একটু, এই অংশটা এটাকে বলা হচ্ছে পুষ্প বৃন্ত, অর্থাৎ এর ওপরে পুরো ফুলটা এরকম করে সজ্জিত থাকে, তাই জন্য একে বলা হচ্ছে পুষ্পবৃন্ত। এটা উপবৃতি, এটা বৃতি। তাহলে বৃতির অংশটা বোঝা গেল। এরপরে আমরা আসছি দলমণ্ডলে। এরপরে আসছি দলমণ্ডল। দলমণ্ডলকে বলা হয় করলা। দলমণ্ডল হচ্ছে ফুলের সবথেকে বড় অংশ। একটা ফুলের সবথেকে বড় অংশটা হচ্ছে দলমণ্ডল। বৃতির ভিতরে অবস্থিত ফুলের বর্ণময় দ্বিতীয় স্তবক, কারণ এটা কি হয়, কালারফুল হয়। একমাত্র দলমণ্ডলটাই বিভিন্ন রং বেরঙিন হয়, তাই না? এই দ্বিতীয় স্তবক দলমণ্ডল অনেকগুলো অংশ নিয়ে গঠিত হয়, যাদেরকে বলা হচ্ছে এক একটা অংশকে, যেমন বৃতির এক একটা অংশকে বৃত্তাংশ বলা হচ্ছিল, এর এক একটা অংশকে বলা হচ্ছে দলাংশ বা পাপড়ি। আমরা মেনলি বলি ফুলের পাপড়ি। যদি জবা ফুলের কথা ভাবো, গোলাপ ফুলের কথা ভাবো, এক একটা টুকরো অংশ আমরা যেটা ছিঁড়ে ফেলি সেগুলো এক একটা দলাংশ বা পাপড়ি। দলমণ্ডল ভীষণ কালারফুল হয় দেখতে, ভীষণ এরকম কালারফুল হয়, যেমন জবা ফুলের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম হয়। তো এই কালারফুল পাপড়িগুলো কি হয় না, পরাগযোগে সাহায্য করে। পরাগযোগে সাহায্য করে মানে এগুলো কালারফুল হওয়ায় বিভিন্ন পতঙ্গদের কি করে, আকৃষ্ট করে কি হয় না, তারা সেই ফুলের মধু খেতে এগিয়ে আসে, নিয়ে কি হয়, এরা সেখান থেকে অন্য ফুলের যখন গিয়ে বসে তখন সেখানে পরাগ সংযোগ করতে সহায়তা করে। আর এই দলাংশ বা পাপড়ির বা দলমণ্ডলের আরও একটা কাজ হচ্ছে কি না, বাকি স্তবক দুটোকে অর্থাৎ স্ত্রীস্তবক এবং পুংস্তবককে রক্ষা করেন, কারণ এর ভেতরেই কি থাকে, পুংস্তবক এবং স্ত্রীস্তবক অবস্থান করে। তো সেই জন্য পাপড়ি কাজ কি না, এটি কালারফুল হওয়ায়, বর্ণময় হওয়ায় বিভিন্ন পতঙ্গকে আকৃষ্ট করে পরাগ সংযোগে সাহায্য করে এবং স্ত্রীস্তবক এবং পুংস্তবককে কী করে না, সুরক্ষা প্রদান করে। এরপরে আসছি আমরা পুংস্তবক, তারপরে আসবো স্ত্রীস্তবকে।
এরপরে আসছি পুংস্তবক। পুংস্তবককে আমরা বলি অ্যান্ড্রোইসিয়াম। কি বলবো? অ্যান্ড্রোইসিয়াম। তো দলমণ্ডলের ভেতরে অবস্থিত যৌন জননের সাহায্য করে, কারণ আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন করব, তাই জন্য বলবো দলমণ্ডলের ভিতরে অবস্থিত যৌন জননে অংশগ্রহণকারী পরাগ রেণু সৃষ্টিকারী ফুলের তৃতীয় স্তবককেই বলবো পুংস্তবক বা পুংকেশর চক্র। পুংস্তবকের প্রতিটি অংশকেই বলা হচ্ছে পুংকেশর। তাহলে প্রত্যেকটার এক একটা অংশে বৃত্তাংশ বললাম, দলাংশ বললাম, তাহলে পুংস্তবকের এক একটা অংশকে বলি পুংকেশর। তাহলে দলমণ্ডলের ভেতরে অবস্থিত জননে সাহায্যকারী তৃতীয় স্তবক হচ্ছে এবং পরাগ রেণু সৃষ্টিকারী গুরুত্বপূর্ণ অংশ। কি সৃষ্টিকারী? না পরাগ রেণু সৃষ্টিকারী, কারণ এই পরাগ রেণু না হলে পরাগযোগ ঘটবে না। এই অংশটা হচ্ছে পুংকেশর। এটি ফুলের কি না পুংজননাঙ্গ। তো প্রতিটি পুংকেশরের দুটো অংশ থাকে মেনলি, একটা হচ্ছে পুংদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। দুটো অংশ, একটা হচ্ছে পুংদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। অনেকটা সিম বীজের মধ্যে দেখতে হয়। দেখো এই অংশটা হচ্ছে পুংদণ্ড আর এটা হচ্ছে পরাগধানী। পরাগধানীতে কি থাকে না পরাগ রেণু থাকে। কি থাকে? পরাগ রেণু, যা জননে সাহায্য করে, অর্থাৎ পরাগ সংযোগ ঘটাতে সাহায্য করে। তো নিচের দিকে যে দণ্ডের মতো অংশ সেটা হচ্ছে পুংদণ্ড, আর পুংদণ্ডের মাথায় অবস্থিত যে থলির ন্যায় অংশ তাকে পরাগধানী বলি। আর প্রতিটি পরাগধানীর মধ্যে কি থাকে? সূক্ষ্ম গুঁড়োর মতো হলুদাভ বর্ণের অসংখ্য পরাগ রেণু থাকে। আমরা হাত দিলে আমাদের হাতে হলুদ হলুদ লেগে যায় ফুলেতে। এই পরাগ রেণু বিভাজিত হয়ে কি তৈরি করে? এই পরাগ রেণুগুলো বিভাজিত হয়ে তৈরি হয় পুংগ্যামেট বা শুক্রাণু। তাহলে পরাগধানীতে যে রেণু সেগুলো বিভাজিত হয়ে কি তৈরি করে? পুংগ্যামেট বা শুক্রাণু, যেটা কি করে না ডিম্বাণুকে নিষিক্ত করবে। তাহলে পুংস্তবকের কাজ কি না পুংস্তবকের কাজ মেনলি যৌন জননে সাহায্য করা এবং কি করে পরাগধানীতে পরাগ রেণু উৎপন্ন করা এবং সেখান থেকে পুংগ্যামেট এবং শুক্রাণু উৎপন্ন করা। এরপরে আমরা আসছি স্ত্রীস্তবকে। ওটা যদি অ্যান্ড্রোইসিয়াম নাম হয়, এর নাম হবে গাইনোইসিয়াম। গাইনোইসিয়াম। পুংস্তবকের ভিতরের দিকে অবস্থিত ডিম্বাণু উৎপাদন দ্বারা জননে সাহায্যকারী ফুলের চতুর্থ স্তবক কি বলবো? স্ত্রীস্তবক। তাহলে ডিম্বাণু উৎপাদনকারী এবং ফুলের চতুর্থ স্তবক যাকে বলি স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র। তাহলে স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে পুংকেশরের প্রতিটি অংশকে যদি পুংকেশর বলি, তাহলে স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে কি বলবো? অবশ্যই বলবো স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে বলবো গর্ভকেশর। যদি পুংকেশর বলি তাহলে এটা গর্ভকেশর। একে আরও একটা নামে বলা হয়, সেটা হচ্ছে গর্ভপত্র। প্রতিটি অংশকে, তাহলে স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে গর্ভকেশর বলা হয় বা গর্ভপত্র বলা হয়। এটি ফুলের স্ত্রী জননাঙ্গ। প্রতিটি গর্ভপত্রে তিনটি অংশ থাকে। কয়টি অংশ থাকে? তিনটি। নিচের দিকে স্ফীত অংশকে বলা হয় ডিম্বাশয়। আগের অংশগুলি আমি বলি। এক হচ্ছে ডিম্বাশয়, আর কি থাকে? গর্ভদণ্ড। ডিম্বাশয়, গর্ভদণ্ড, আর একটা হচ্ছে গর্ভমুণ্ড।
যদি ধরো আমি একটা গর্ভকেশরের ছবি আঁকি, তাহলে কীরকম হতে পারে? গর্ভমুণ্ড এটা, তো দেখো এইটা হচ্ছে, এই যে ছোটো ছোটো অংশগুলো এঁকেছি, এগুলো হচ্ছে গর্ভমুণ্ড, এই অংশটা হচ্ছে গর্ভদণ্ড, আর নিচের যে অংশটা সেটা হচ্ছে ডিম্বাশয়। দেখো তাহলে স্ত্রীস্তবকের নিচের দিকে যে স্ফীত অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ডিম্বাশয় বা গর্ভাশয়, ডিম্বাশয় বা গর্ভাশয়। আর এর ভেতরের দিকে থাকে কি না, এক বা একাধিক ডিম্বাণু থাকে, এর ভেতরে থাকে। আমরা জানি পরবর্তীকালে ডিম্বাশয় বা গর্ভাশয়টা ফলে পরিণত হয়। এখানে থাকে অসংখ্য ডিম্বাণু, যেগুলো ডিম্বক বা ডিম্বাণুগুলো বীজে রূপান্তরিত হয়। আর ডিম্বাশয় বা গর্ভাশয়ের ওপরে যে সরু দণ্ডের মতো অংশ থাকছে তাকে বলবো গর্ভদণ্ড, যেটা কাকে ধারণ করে রয়েছে? বিভিন্ন গর্ভমুণ্ডকে। আর গর্ভদণ্ডের মাথায় সামান্য স্ফীত যে অংশগুলো রয়েছে তাকে বলে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডের মাথাটি এগুলো খুব রোমশ হয়, আঠালো হয়, যাতে করে কি হয়, পরাগরেণুগুলো সহজে এখানে আটকে যেতে পারে। তাহলে পুরুষ ফুল থেকে পরাগরেণু কোনো পতঙ্গের দ্বারা বিভিন্ন কারণে এসে এখানে কি হয়, পতিত হয়, এবং এটা গর্ভদণ্ড দিয়ে ডিম্বাশয়ে এসে পড়ে, এবং এখানে নিষেক ঘটে কি হয়, জনন সম্পন্ন হয়। তাহলে আমরা এই জননটা নিয়ে পরের দিন পড়ব, কিন্তু আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে বিভিন্ন ফুলের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানলাম। এখানে আর একটা কথা আমি বলে রাখি, তোমরা সম্পূর্ণ ফুল কাকে বলে জেনে রাখবে, আর একলিঙ্গ ফুল। যে সকল ফুলের 4টে স্তবকই, বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক 4টি স্তবকই থাকবে তাকে বলো সম্পূর্ণ। যেমন জবা ফুল, ধুতুরা ফুল। আর একলিঙ্গ ফুল মানে দুটি জননাঙ্গের মধ্যে যে কোনো একটা, বৃত্তি দলমণ্ডল তো কমন থাকবেই, যদি স্ত্রীস্তবক থাকে তাহলে সেটাকে বলবো স্ত্রী ফুল, আর যদি স্ত্রীস্তবক না থাকে, পুংস্তবক থাকে, তাকে বলবো পুরুষ ফুল। তার মানে যে কোনো একটি জনন স্তবক যদি থাকে তখন সেটা একলিঙ্গ ফুল বলে। যেমন কুমড়ো ফুল, তাই না, লাউ ফুল, এগুলো আমরা জানি এরা একলিঙ্গ ফুল। বেশ, তাহলে তোমাদের আজকের এইটাই পড়া রইল সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশসমূহ। এই অংশসমূহগুলো ভালো করে পড়ে রেডি করে রাখবে। পরের দিন আমরা পরাগযোগ নিয়ে আলোচনা করব।